সময় 11টা বেজে 59 আর শুরু হয়ে গেল ভূত এফএম। আর ভূত এফএমে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। এবং কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন যে ওয়েদারটা কি চমৎকার, বিশেষ করে রাতের বেলায় এই ধরনের আলোচনার জন্য খুবই ভালো। এবং আজকে একটু আগে মনে হচ্ছিল যে কোনো সময়ই নেমে পড়তে পারে বৃষ্টি। নতুন একটা মাস শুরু করেছিলাম আমরা, এবং মাসটার শুরুর দিনে আমরা ভূত এফএম শুরু করলাম, এবং আজকে অলরেডি এই মুহূর্তে 2 তারিখ হয়ে গেল এপ্রিল মাসের। সুতরাং এই মাসে অনেক বেশি হ্যাপেনিং একটা মান্থ। সেটা হচ্ছে যে এখানে এই মাসে আপনাদের পহেলা বৈশাখ আমরা উদযাপন করব, আমরা বিদায় জানাবো নতুন বছরকে। এবং আমরা যে বছরটিতে ভূত এফএম, বাংলা মাসে বছরের যে বছরটিতে ভূত এফএম শুরু করেছিলাম, ইনফ্যাক্ট সেই বছরটাকে দিয়ে আরো একটা সামনের বছরের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। এবং আপনাদের সবাইকে এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবং যারা SMS পাঠাতে চান তাদেরকে বলবো যে আমাদের SMS পাঠানোর নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। এবং দেশে এবং দেশের বাইরে যারা আমাদেরকে রেগুলার SMS করেন, ইমেল করেন, দেশে থেকে SMS করেন, দেশের বাইরে থেকে সাধারণত ইমেল করে থাকেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আশা করছি যে আগামীগুলোতেও আপনাদেরকে কাছেই পাবো, ঠিক যেভাবে ভূত এফএমের পাশে আপনারা সবসময় ছিলেন। এবং ভূত এফএম নিয়ে আমাদের ভবিষ্যতে আরো অনেক বড় প্ল্যান আছে, পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনাগুলো আপনাদেরকে নিয়েই। আর যে ধরনের ঘটনা আপনাদেরকে আসলে উপহার দিই, সেই ধরনের ঘটনাগুলো উপহার দেওয়া সম্ভব হয় কারণ আপনারা সেই ধরনের ঘটনাগুলো আমাদের কাছে পাঠান বলে। সো আমি চাইবো যে আরো বেশি করে আমাদের ইমেল করুন। এবং ইমেল করতে গেলে আপনারা নিজেরাই জানেন যে কোন ঘটনা ভালো কি খারাপ সেটা বোঝার একটা উপায় হচ্ছে যে এই ঘটনা আমাকে কেউ বললে আমার কেমন লাগতো। আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ভূত এফএম, BHOOT ভূত FM @radiofurti.fm, RADIOFOORTI ফুর্তি, তারপরে হচ্ছে .fm। এখানে আপনারা ইচ্ছা করলে ইমেল করতে পারেন। এবং ইমেলের সাথে অবশ্যই নাম এবং ঠিকানা দেবেন, ফুল অ্যাড্রেস লিখবেন। এবং সে সাথে কোনো ভৌতিক ফোন নাম্বার না, অরিজিনাল ফোন নাম্বার দিবেন যেটা আপনি ব্যবহার করেন, এরকম একটা ফোন নাম্বার অবশ্যই আমাদেরকে দেবেন। রাইট, আমরা বেশ কিছু SMS পেয়ে গেছি, তবে SMS পাওয়ার আগে আজকে একটু ইমেল দিয়েই শুরু করি। ইমেল পড়ি। যারা বিভিন্ন সময় আমাদেরকে ইমেল পাঠান, অধীর আগ্রহ নিয়ে থাকেন যে এত কষ্ট করে ঘটনাটা লিখলাম, নিশ্চয়ই ইমেলটা পড়া হবে। আচ্ছা, এই ইমেলটা পেয়েছি অস্ট্রেলিয়া থেকে। আচ্ছা, তিনি লিখেছেন যে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি হয়তো, আচ্ছা তার নাম হচ্ছে, নামটা এখনো আমি নামটা পড়ছি আস্তে আস্তে। এক্সপিরিয়েন্স শেয়ার করি হয়তো আপনাদের ভালো লাগতে পারে। এই আজ মেলবোর্নের একটা ঘটনা শেয়ার করি। ঘটনাটা আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শোনা, এবং ঘটনাটা অস্ট্রেলিয়ার আর কি। এবং তিনি বলছেন যে লাইফের এক্সপিরিয়েন্স, এটা 2003 সালের সেপ্টেম্বরের কথা। ওই সময় আমাদের এইখানে স্প্রিং থাকে, আমরা তখন সবাই স্টুডেন্ট। তো আমার ফ্রেন্ডটা উইকেন্ডে ট্যাক্সি চালাতো। ওকে, সো অনেকে এটা করেন, এবং তিনিও তার মধ্যে একজন যিনি ট্যাক্সি চালাতেন। তো ও এক কাস্টমার নেয় সিটি থেকে। রাত তখন 2টা বাজে। কাস্টমার বলে যে সে একটা জায়গায় যাবেন, এবং সেই জায়গাটির নাম বলার সঙ্গে সঙ্গে তিনি বলে ওকে অ্যাড্রেসটা দিয়েছে, এবং সেটা হচ্ছে রিমোট একটা এরিয়া। যে অ্যাড্রেসটা দিয়েছে সেই অ্যাড্রেসটা রিমোট একটা এরিয়া, শহর থেকে বেশি একটু দূরে, বুঝতে পারছেন। তো ওরা প্রায় ওই জায়গায় পৌঁছে গেছে, আর 10 কিলোমিটার বাকি আছে। 10 কিলোমিটার এমন কোন দূরত্ব নয়, দেশের বাইরে আপনারা জানেন। এমন সময় একটা ছোট ব্রিজ পার হতে হবে। ঠিক এই সময় গাড়ির সামনে হঠাৎ করে যে ঘটনাটা ঘটে, এটা হচ্ছে একদমই দুজন প্রস্তুত ছিলেন না, গাড়ি কিভাবে চলছিল। ব্রিজে ওঠা মাত্র দেখা গেল যে একটা মেয়ে লাফ দিয়ে গাড়ির সামনে এসে পড়ল। মেয়েটা ওয়েডিং গাউন পরা ছিল, এবং যে কিনা গাড়িকে একদম গাড়িকে সজোরে ধাক্কা দিয়েছে, এরকম একটা অবস্থা হলো। লাইক when you hit something, তখন যদি কারে যদি হিট করে তাহলে যেটা হয় সেটা একদম বোঝা যায়, শব্দ হয়, একটা ঝাঁকুনি লাগে, তাই। এবং এই জন্য ও গাড়িটার সাথে স্টপ করে দেয়, যেহেতু সামনে এসে পড়ে। এবং এরকম একটা ঘটনা ঘটলে নিশ্চয়ই যেটা করবে, প্রথমে পাটা গিয়ার থেকে উঠে গিয়ে এক্সেলারেটর থেকে আসলে যেটা হবে সেটা হচ্ছে যে এক্সেলারেটর থেকে উঠে গিয়ে প্রথমে ব্রেকে পাটা পড়বে, তাই না। সো সেটাই হয়েছিল আর কি। এবং বাট ও প্যাসেঞ্জার বলে যে ডোন্ট স্টপ ইউর কার, জাস্ট গো হেড। এবং ইটস নাথিং বারবার করে এটাই বলছিল যে আইল টেল ইউ লেটার যে কি হয়েছে আসলে। বাট প্যাসেঞ্জারের কথা না শুনে গাড়ি যেটা সে করে সেটা হচ্ছে গাড়ি দাঁড় করায়, এবং নেমে ওই ব্রিজের ওপর এবং চারপাশে সে দেখায় যে কি দেখে, খুঁজে বের করার চেষ্টা করে যে কি তাকে হিট করলো, গাড়ির সামনেই পড়েছিল। বাট ও কিছু দেখতে পায় না, আর গাড়ির কোনো ড্যামেজও হয় নাই। এবং ওর সেফটির জন্য প্যাসেঞ্জারও সাথে নেমে কিছু নামে, কিন্তু কিছু দেখতে পায় না। ও
ওরা দুই আবার স্টার্ট করে অ্যান্ড প্যাসেঞ্জারকে নামায়। দেন প্যাসেঞ্জার ওকে স্টোরিটা জানিয়ে দেয়, যে সে বলে যে এখানে প্রায় এরকম হয় এবং এখান দিয়ে যারা যায় তারা মাঝে মাঝে এই ঘটনাটা ফেস করে এবং যারা যায় তারা কেউ কখনো গাড়িটা এখানে থামায় না। সে অ্যাডভাইস দেয় যে তুমিও কখনো এখানে এরকম কোনো ঘটনা ঘটলে জাস্ট গাড়িটা থামাবো না, গাড়িটা টেনে চলে যাবে। এবং যে ঘটনাটা হয় সেটা হচ্ছে যে ওই যে মেয়েটাকে সাধারণত সবাই দেখে ওই এলাকায়, সেটা যেটা হয়েছিল যে বিয়ের দিনে মেয়েটা অ্যাক্সিডেন্টে মারা যায় এবং তারপর থেকে খুব উদ্ভট ঘটনা ঘটে সেখানে। আমাকে ইমেলটি করেছিলেন আখতারুজ্জামান এবং তার নিকনেম রাসেল, লাইক মি। ওকে, সো তিনি থাকেন এখন অস্ট্রেলিয়াতে এবং অস্ট্রেলিয়া থেকে ইমেলটি আমাদেরকে করেন। ফোন নাম্বার সবকিছু দিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যদি কোনো ভ্যারিফিকেশনের দরকার হয় তাহলে আমরা যেন তাকে কল করি বা বেটার আরো যেটা তাকে ইমেল করে কোয়েশ্চেন করি। তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে এসএমএস এর মাধ্যমে, এই ঘটনা যে শুনলেন এসএমএস এর মাধ্যমে আপনারা জানতে পারেন সেটা। তবে আমি আপনাদেরকে এই ঘটনার মতো একটা ঘটনা বলবো যেটা আমার সাথে ঘটেছিল। শুধু আমার সাথে না, আমার সেদিন গাড়িতে আমরা ঢাকার বাইরে গিয়েছিলাম, পুবাইলে গিয়েছিলাম একটা কাজে, এবং পুবাইল থেকে ফেরার সময় গাড়িতে আমরা অনেকজন, প্রায় 4-5 জন হবে। এই ঘটনা আমি একদম ভূত এফএম যখন শুরু করি তখন একবার বলেছি, অনেকে তো মিস করেছেন তার আমি বলছি। সেটা হচ্ছে যে এরকম হয় যে আশুলিয়া দিয়ে আমরা যেহেতু ঢাকাতে তাড়াতাড়ি ফিরতে হবে এবং সবারই কাজ আছে, রাত হয়ে যাচ্ছিল, সো আমরা চেষ্টা করেছিলাম যে আশুলিয়া দিয়ে ফিরবো, ঢাকার উত্তরে না ফিরে একদম এদিক দিয়ে ঢুকে আমরা বাদ দিয়ে চলে আসবো। তো এরকম চিন্তা করা হলো এবং আমরা সরাসরি গাড়িটা নিয়ে আসছি। এবং আশুলিয়ার কোনো এক জায়গায় আমরা, মনে হয় এটা ঠিক কোন জায়গাটা আমি মনে করতে পারছি না, তো দুপাশে এরকম পানির মতো ছিল বা ফাঁকা জায়গা ছিল, এরকম একটা জায়গা ছিল বেশ আগে। এবং হঠাৎ করে যেটা হলো যে আমরা সবাই গল্প করছি, সবাই খুব ভালোই আছি গাড়ির মধ্যে এবং গাড়ির সমস্ত কাঁচ লাগানো, ভেতরে এসি চলছে। হঠাৎ করেই বিকট একটা আওয়াজ এবং গাড়িটা হালকা একটু ঝাঁকুনি খেলো এবং মনে হলো যে জাস্ট একটা ইট বোধহয় অত বড় হবে না, তার চাইতে বড় কিছু দিয়ে খুবই জোরে গাড়িটাকে আঘাত করলো। এবং যেটা হলো যে আমার পাশের যে ডোরটা ছিল সেই ডোরে মনে হলো যে এসে গাড়িটা বাড়ি খেলো, গাড়িটায় ওই ইটটা বাড়ি খেলো ইলেকট্রিক, এবং খুব জোরে শব্দ হলো এবং বুঝতে পারলাম জাস্ট আওয়াজটা থেকে এবং গাড়ির কাঁপুনি থেকে বুঝতে পারলাম যে কত জোরে মারা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ডানে বায়ে তাকালাম গাড়ির গ্লাস দিয়ে এবং কিচ্ছু দেখতে পেলাম না, কিছু দেখতে পেলাম না, দেখার কথাও না, এমন না যে চাইলেই আমি দেখতে পারবো, কারণ ঘুটঘুটে অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার। তো আমার যে ড্রাইভার ছিলেন আমাদের সঙ্গে, তিনি বলতেছেন যে বারবার করে যে হ্যাঁ এটা কিছু না, এটা এরকম হয় এখানে, আসলে মনে হয় যে এরকম ভয়টা দেখে গাড়ি থামায়, তারপরে গাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে চলে যায়, এটা মনে হয় কোনো ডাকাত এরকম কিছু একটা হবে। সুতরাং তিনি গাড়ির স্পিড ভয়াবহভাবে বাড়িয়ে দেন এবং তিনি বলেন যে আমার সাথে এর আগেও এরকম বেশ কিছু হয়েছে। আমরা মাজার রোড দিয়ে ঢুকি এবং মিরপুরের কোনো একটা জায়গায় এসে আমরা গাড়িটা, ওই মাজার রোডের কোনো একটা জায়গায় এসে আমরা গাড়িটা থামাই এবং থামিয়ে তারপরে চেক করি ফার্স্ট, এক টানে এসছে ওই পর্যন্ত, এবং নেমে দেখলাম যে তাড়াতাড়ি নামলাম যে জোরে বাড়িটা খেতে, এবং ড্রাইভার বলছিল দেখেন দোষটা কিন্তু এটা যদি আপনারা দেখলেন বলে তাই, কিন্তু যদি না হতো, আপনারা না থাকতেন, দোষ তো আমারই হতো, কারণ এই যে এত বড় একটা ইটের টুকরা দিয়ে মেরেছে। তারপরে বাইরে আমরা সবাই মিলে নামলাম এবং নেমে চেক করলাম যেখানে লেগেছিল সেখানে, এবং আশেপাশে কোথাও এক ফোঁটা কোন আঘাতের চিহ্ন বা কোনো কিছু নাই। আপনারা জানেন, কেউ ট্রাই করবেন না, বাট আপনারা জানেন যে একটা বড় ইট দিয়ে যদি গাড়ির দরজায় আপনি মারেন তাহলে কি অবস্থা হবে। একটা অবশ্যই সেই জায়গাটা অনেকটা ভসকে যাবে, পচে যাবে, যেটাকে বলে ট্যাপ খেয়ে যায় আর কি। সেই ট্যাপ খাওয়ার কোনো চিহ্ন ছিল না এবং একদমই পুরোপুরি গাড়িটা যেরকম ছিল সেই অবস্থাতে গাড়ির কোন রকমের কোনো ক্ষতি হয়নি। কথা হচ্ছে যে তাহলে সেই ঢিলটা ছুড়েছিল কে, আর সেই ঢিলটা এই পর্যন্ত আসলো কিভাবে, বা তাতে কিছু হলো না কেন, আই ডোন্ট নো। এই সব প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই, যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই জানাবেন। যাই হোক, আমরা কিছু এসএমএস করে ফেলি। আর আমাদেরকে আজওয়াদ লালবাগ থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আজকে এসএমএস না পড়লে আমার খবরই আছে, তিনি এসএমএস পাঠাবেন না। কিছু করার নেই, এসএমএস পড়া হয় না, বাট সবগুলো এসএমএস পড়ার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি, এই চালু থাকেই। আবার অনেকে চান না যে যে এরকম এসএমএস করতে, বাট আমি বলবো যে সত্যি যদি নাও পড়া হয়ে থাকে আপনাদের এসএমএস বা আপনাদের কিছু এসএমএস গুলো দেখা হয় তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এতগুলো মানুষ আপনারা ছিলেন আমাদের সঙ্গে, এবং সেই এসএমএস গুলো থেকে আমরা আলাদা করতে পারি, কার কি সমস্যা জানতে পারি, কে কি অ্যাডভাইস করছেন সেই অ্যাডভাইস গুলো জানতে পারি। সো এসএমএস করবেন, অবশ্যই করবেন। মাইকেল লিখেছেন যে তিনি প্রতি সপ্তাহেই ভূত এফএম শোনেন, বাট সেটা হচ্ছে যে এসএমএস করেন, এসএমএস পড়া হয়নি, একই অভিযোগ মাইকেল। সরি, এটা পুরোপুরি কি বলবো যে আপনাদেরই ব্যর্থতা বলবো।
আনাস লিখেছেন মিরপুর 2 থেকে তিনি লিখেছেন যে আমার এক ফ্রেন্ড ভূত এফএম এর লাস্ট 5 এপিসোড তিনি শুনতেন না, ঠিক শুরু যখন হয় তখন তিনি ঘুমিয়ে, আবার যখন শেষ হয় তখন আমার জেগে ওঠে। আসলে আমার যেটা মনে হয়, আপনার বন্ধুকে ভালোভাবে জিজ্ঞেস করেন, ঘুমটা আসলে কোনো ভৌতিক কারণে বা অলৌকিক কারণে হয় না। যেটা হয় যে ভূত এফএম শুনলে বোধহয় বেশি ভয় লাগে, ওই জন্য উনি ঘুমের ভান করে পড়ে থাকেন যাতে বেশি ঘটনায় বেশি আমাকে বেশি ঘাটিও না, এরকম একটা ব্যাপার। তারপর জেগে ওঠেন বা শুনতে চান না বলেই হয়তো জোর করে সময় ঘুমিয়ে পড়ে, এরকম কিছু হতে পারে। কারণ জিৎ লিখেছেন যে সামনে এইচএসসি এক্সাম, দোয়া করবেন। ডেফিনেটলি দোয়া তো করি এবং আশা করছি যারা ভূত এফএম এর সঙ্গে আছেন তারা অনেক অনেক ভালো রেজাল্ট করবে, ভৌতিক লৌকিক ভালো রেজাল্ট করবেন আর কি, অলৌকিক পরীক্ষা দেবেন। দিশা লিখেছেন যে আচ্ছা সেটাই, সবাই একটু চেষ্টা করেন না, যদি একটা কেউ আপনাকে ভাবতেনি তারপরে আপনি খুব ভালো রেজাল্ট করে ফেলেন, অনেক বেশি ভালো, এত ভালো করার কথাই ছিল না, বা ভূত এফএম যারা শুনেন তারাই সবচেয়ে ভালো রেজাল্ট করলেন, তাহলে কি হবে? এটা হবে অলৌকিক, একটা প্রমাণ করার সুযোগ পাবো আমরা, রাইট? দিশা লিখেছেন যে আমি নিয়মিত ভূত এফএম শুনি, আমার খুব ভালো লাগে এবং খুব ভয় পাই। আমরা ভয় পান এটা শুনে খুব ভালো লাগলো, তার মানে হচ্ছে আমরা যা করছি যাচ্ছে কিছুটা হলেও। লহমালিক উত্তর থেকে যে ভাইয়া ভূত এফএম আমার অনেক প্রিয়, বাট ভাইয়া আমার একটা কোয়েশ্চেন আছে। ওকে, কোয়েশ্চেন আছে যে যাকে অতৃপ্ত আত্মা বলি তার তো কোনো অস্তিত্ব নেই, বিকজ মৃতরা যেভাবেই মরুক না কেন তারপরে আর কিছু লিখতে পারেননি, এসএমএসটা আসেনি। আমি বুঝতে পারছি আপনি বুঝেছেন না, আমরাও কিন্তু এটা প্রমাণ করিনি যে অতৃপ্ত আত্মারাই এরকম প্যারানর্মাল ঘটনা ঘটায়, কিন্তু সেটা একবারও বলি। তাই আচ্ছা, আমাকে পূজা এসএমএস করেছেন এবং বলেছেন যে আপনি যদি আমার এসএমএস এবার না পড়েন আপনাকে শো করতে দিব না। অলরাইট, আমি যে ভয় পেয়ে পড়েছি। তেপান্তরের রাজপুত্র চট্টগ্রাম থেকে লিখেছেন যে লাস্ট উইকের শোটা ভালোভাবে তিনি শুনতে পারেননি। ওকে, এবার নিশ্চয়ই শুনতে পারছেন। বর্ষা লিখেছেন উত্তর থেকে এসএমএস তো করতে বলছো, বাট কোনোদিন এসএমএস পড়ো না, কে বলবো? আপনি প্রমাণ করতে পারবেন? এই যে বললাম, আমি প্রমাণ করে ফেলছি কিন্তু এসএমএস পড়ি। ওকে, সো যারা এসএমএস করতে চান তাদেরকে বলবো যে শাউট লিখবেন, SHOUT, শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিবেন 9840 নম্বরে। অনেক বেশি কথা বলে ফেলেছি আমি, কিন্তু আমাদের সঙ্গে আরো অনেক গেস্ট রয়েছেন, তাদেরও কথা শুনবো। এবং গতদিন আপনারা নিশ্চয়ই মনে আছে আমি একটা ইমেল পড়েছিলাম, সেই ইমেলে আমি বলেছিলাম যে নেক্সট উইকে যদি সম্ভব হয় তাহলে তাকে আমরা একদম ধরে নিয়ে আসবো স্টুডিওতে। তো সেটা সম্ভব হয়েছে এবং অলৌকিক ভাবেই তিনি আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন। যদিও গত সপ্তাহে তিনি জয়েন করতে পারেননি, কিন্তু এই সপ্তাহে তিনি একেবারেই মিস করেননি। আমরা তার কাছেই তার পরিচয়টা ভালোভাবে জানবো। আপনার পরিচয়টা একটু বলবেন প্লিজ। হাই, আমার নাম এলিজাবেথ মারান্ডি, বাট লিজ বলি আমাকে সবাই চিনে। ওকে, আমি খিলকেতে থাকি। আচ্ছা, এমনিতে তো এখানে বেশ ব্যস্ত সময় যাচ্ছে, কিন্তু আপনার পারিবারিক একটা পরিচয় আছে, সেটা আমরা গতবার দিয়েছিলাম এবং অনেক অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে, সেগুলো আমরা শুনতে চাই আপনার কাছ থেকে একটার পর একটা। সো সেই ঘটনাগুলো একটু বলবেন না? আপনার আগে আপনার পরিচয়টা দেন একদম, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি দিনাজপুরে এবং আমার অ্যাকচুয়ালি আমরা এখন ওখানে থাকি, বাট বেসিক্যালি আমার বাবা গাইবান্ধা ডিস্ট্রিক্ট থেকে। এবং যেহেতু আমি গত ইমেলে যে কাহিনীটা দিয়েছিলাম এটা আসলে আমাদের একটা জাতিগত ব্যাপার, যে আমি আসলে সাঁওতাল সম্প্রদায়ের একজন মেয়ে। তো সেইভাবে আমাদের নিজেদের কমিউনিটির ভিতরে, আমাদের সংস্কৃতির ভিতরে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো বা অনেকে জানেন না। তো আমি ভূত এফএম যেহেতু শুনি, সেটা আমার মনে হয়েছে যে এই ধরনের কিছু ঘটনা আমি হয়তো শেয়ার করতে পারি। বিশেষভাবে কিছু কিছু ব্যাপার ছিল, যেমন রহনপুরের একটা কাহিনী ছিল, যে কাহিনীটাতে ছোট ছোট কিছু বামুন টাইপের লোকের কথা বলা হয়েছিল। তো যে কারণে আমার মনে হয়েছে আসলে এটা আমি জানি এই ব্যাপারটা। দিনাজপুরে কি ভালো পাবে সেটাকে বলেন। দিনাজপুরে লিচু, লিচু খুব মিষ্টি। হ্যাঁ, রাইট। আচ্ছা, তাহলে আমরা যেহেতু বিখ্যাত সব দিনাজপুর নানা কারণেই বিখ্যাত, সুতরাং বিখ্যাত বিখ্যাত গল্প শুনতে চাই। তো আমি কিন্তু সত্যি কথা বলতে কি, যে আমি প্রথমে যখন রহনপুরের ঘটনাটা আপনি বলছিলেন না, ওটা আমি প্রথমে যখন শুনেছিলাম আমার খুব আজব লেগেছিল যে এমনও হয় নাকি, এটা কিভাবে সম্ভব। কিন্তু যখন আপনি বলছেন, শুধু আপনি আরো অনেকেই আমাকে ইমেল করলেন এবং ইমেল করে এই ঘটনাগুলো বললেন, তো এই ব্যাপারটা কি বলেন তো? এই যে সবাই যে বামুন দেখেন, এটা
কি আমি আমার ইমেলে আমি নামটা উল্লেখ করেছিলাম। আমরা এইগুলোকে বলি গুড্রবঙ্গা। অ্যাকচুয়ালি বঙ্গা শব্দটার অর্থ হচ্ছে যে দেবতা। এটা অ্যাকচুয়ালি নেগেটিভ সেন্স বলেন ভালো দেবতা, তাও আমরা বঙ্গা বলি, লাইক আ কমন ওয়ার্ড। তো গুড্রবঙ্গার ক্ষেত্রে অ্যাকচুয়ালি অপদেবতা যদি বাংলা করতে চাই, বিকজ ওই ভদ্রলোক যিনি রাস্তায় দেখেছিলেন ছেলে মেয়েদের বাচ্চার মতো দেখতে, আমি পরবর্তীতে আমার মা এবং অন্যান্য ফ্যামিলি মেম্বার্স যারা ওল্ড, তাদের কাছ থেকে আমি ব্যাপারগুলো আরো ক্লিয়ার করে নিয়েছিলাম আপনি ফোন করার পর অ্যাকচুয়ালি। তো সেখান থেকে আমি জানতে পারলাম যে অ্যাকচুয়ালি যখন কেউ ইনভাইট করে তাদেরকে তার ফ্যামিলিতে, তখন হয় কি যে দুইটা ওয়েতে হয়। একটা হচ্ছে অনেকটা তারা মানে নিজে নিজে কোনো গৃহস্থের ঘরে চলে আসে। হ্যাঁ, এটাও হয় তারা নিজেরা চলে আসে জাস্ট ফর শেল্টার টাইপের কিছু। এটাতে রিচুয়াল কোনো কিছু দরকার নাই। আর আরেকটা হয় যেটা হলে অনেক সময় রাস্তাঘাটে যখন দেখা যায় এরকম বাচ্চা টাইপের কিছু খেলতেছে, তখন কেউ যদি মানে ইন্টারেস্টেড হয়, তখন তারা বলে যে বাচ্চাটা খুব সুন্দর, আমি বাসায় নিয়ে গেলে কি যাবে আমার সাথে, এভাবে মানে একটু ইনভাইট করতে হয়। তখন হয় কি সে পিঠে পিছিয়ে তার চলে যায়, এবং যখন চলে যায় তো আমি যতটুকু জানি যে তারা ঘরেই থাকে, মানে এরকম না যে তারা মানে বাইরে কোনো লোক গেস্ট বা কেউ গেলে সহজে দেখতে পায় না। এবং যেহেতু এগুলো অপদেবতা সাধারণত রাতের বেলা এটা অ্যাক্টিভ হয় বেশি, তো দেখা গেছে এরকমও কাহিনী হয় যে মানে আমাদের মধ্যে একটা রিচুয়াল আছে যেটা হয়তো আমি আগে জানতাম না, কিন্তু দেখছি কিন্তু বুঝতাম না কেন কাহিনীটা হয়। সেটা হলো যে আমরা যখন এক বাসা থেকে আর অন্য গ্রামে মনে করেন যে বেড়াতে গেলাম, তখন দেখা যায় যে আমরা সাথে করে এক বোতল সরিষার তেল নিয়ে যাই। এটা মানে একটা রিচুয়াল, বিকজ ঘুমানোর আগে যারা এটা জানে মানে তারা করে কি ওই গায়ে হাতে পায়ে একটু সরিষার তেল লাগায় নেয়। এটার অর্থ হলো যে ওই ভুঙ্গারা আবার এই গন্ধটা সহ্য করতে পারে না। আচ্ছা, এটা কিন্তু শুধুমাত্র আপনি যেটা বলছেন যে আপনাদের ধর্ম বলেন বা সম্প্রদায় যেটা বলেন, এটা কিন্তু শুধু তাই না। আজকেও এরকম হবে, শুনবো আমরা যে এই যে জিন টিন যেগুলো আমরা বলি, জিনের কথা বলি আমরা, জিনটার বিষয়ে অনেকে বলেন যেরকম নাকে সরিষার দিয়ে দেয়। সরিষার তেল মনে হয় এই ধরনের, মানে আমি ঠিক জানি না, মানে যারা অলৌকিক কিছু তাদের সাথে মনে হয় সরিষার তেলের একটা দাপূর্ণ সম্পর্ক আছে। সরিষার ভূত কথা আছে, সরিষার সাথে একটা রিলেশন নিশ্চয়ই হয়তো আছে। তো এই সরিষার তেলটা মাখা হয়। তো মানে এটা আমার নানির একটা কাহিনী, যেটা খুবই এটার মতো মানে একটা নতুন এই টাইপের। তো এখানে উনি মানে বিয়ের দাওয়াত দিতে গেছিলেন। আমাদের মধ্যে আবার বিয়ের দাওয়াত কার্ডে দেওয়া যায় না, নোবডি উইল কাম, তো নিজেকেই যেতে হয়। তো ওইভাবে গেছিলেন, মানে সাথে একজন আরেক মহিলা ছিল আর একটা ছোট বাচ্চা ছিল। তো মানে ওটা বাড়ির লোকের যে গৃহস্থ, তার তো সেই সন্তান হলে তো তারা তাকে খাবেই, বাট উল্টো কোনো মেহমান আসলে তাদের সাথে যদি কোনো বেবি থাকে সেটাকেও তারা মানে একটা খাওয়ার চেষ্টা করে আর কি, অপদেবতারা। তো তারা এরকম ফ্লোরিং করা হয়েছে, মাটির ঘর। তো ফ্লোরিং করার পরে দেখা গেছে যে মানে অনেক রাতে ওনারা সবাই ঘুমাচ্ছেন। তো গ্রামের লোকের ঘুমতে একটু পাতলা হয় আর কি। তো ওরা শুনেন যে মানে যে বাড়ির মালকিন তার কাছে একই ফ্লোরে আর কি, তো ওকে আসে মানে বাচ্চার ভয়েসে আর কি বলতেছে যে মানে আমাদের ভাষায় বলতেছে আর কি যে খিরাইং যাব, খিরা মানে খিরা। হ্যাঁ, তো তার মানে বলতেছে মা খিরা খাবো। এটার অর্থ হলো মানে খিরাকে তারা সবসময় মিন করে বাচ্চা, মানে যেহেতু সাইজটা বেবিদের একটু ওরকমই, তো তারা ওইরকম করে বলতেছে। তো এই কথা শুনে তো মানে এনারা তো সব বুঝছে যে কাহিনীটা কি। তো ওই ভদ্রমহিলা যিনি আর কি বাড়ির মালকিন ছিল, উনি ধমক দিয়ে আর কি পাঠাইতেছে যে মেহমানেরা এদেরকে কি করতেছে, যাও একদিনের জন্য আসছে, এরকম করে ভাড়াই দিছে আর কি। তো এই ঘটনাটা খুবই রিয়াল। এবং এখন আচ্ছা, এই ব্যাপারটা এই যে মানে আপনি যেটা বলছেন, আমি তার সাথে একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে, যারা গৃহকর্তা থাকেন তারা কি এদেরকে আসলে মানে মেনটেন করতে পারেন? মেনটেন মানে কি যে কমেন্ট করতে পারেন বা তাদের কন্ট্রোল করতে পারেন? হ্যাঁ, অবশ্যই পারেন। কারণ এটা হচ্ছে যে কমেন্টটা কি, এরা হচ্ছে যে একা একা তো কিছু করতে পারে না, এরা তো মানে ক্ষুধার্ত হয়ে যায় খাওয়ার জন্য। তো এরা ধরেন যেটা প্যারাসিট টাইপের, কারো উপরে নির্ভর না করলে এরা আসলে সার্ভাইভ করতে পারে না। সো প্রতিদানে তারা ওই যেটা আমি বলেছিলাম যে তারা আসলে ওই অন্য গৃহস্থের বাড়ি থেকে, তো কমান্ডের ব্যাপারটা এরকম ভাবে আসে, যদি ওকে বলে যে ওর বাসা থেকে তুমি আমাকে চুরি করে এনে দাও, মানে অনেক সময় শত্রুতাও থাকতে পারে। তো তখন করে কি যে ওদের কাছে ছোট ছোট মানে স্বর্ণের ছোট ছোট মানে বাটি টাইপের থাকে, ওরা করে কি 2-1 চাল বা 2-1 পয়সা যেটাই পায় ওইভাবে চুরি করে বাবা মার কাছে এনে দেয়।
তাতে হয় কি, মানে এটা আমার মাও দেখেছেন এরকম কাহিনী যে মানে তারা আস্তে আস্তে দেখা যায় যে দরিদ্র হয়ে পড়েন এবং হত দরিদ্র হয়ে পড়েন, কিন্তু উল্টা দিকে মানে অপরপক্ষ তারা মানে খুবই মানে অনেক সম্পদ কোনো না কোনো ভাবে তারা মানে যেই কাজই করে যে ভালো হয়, কিন্তু সমস্যাটা নেই যে তাকে কন্টিনিউয়াসলি তাকে লালন করতে হবে, খাওয়া দাওয়ার একটা ব্যাপার করতে হবে। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর। এবং এটা সাধারণত দেখা যায় যে এটা এই কারণেই দেখা যায় যে অনেক জায়গায় মানুষ জানে শুনে যায় না কারণ জানে যে তার বাসায় এরকম একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো এই খারাপ ব্যবহার করে না তাদের সাথে, মানে একটা ব্যাপার আছে আর কি। মানে আমরা যেমন আমরা নিজেরাই আমার দাদার বাড়িতে যাই না, আমার মা খুব ভয় পান এই সমস্ত ব্যাপার। আচ্ছা, আমাদেরকে রহনপুর থেকে অলরেডি একজন শুনে মানে একদম SMS পাঠিয়ে দিয়েছেন, তার নাম হচ্ছে কায়সার রহমানি। তিনি বলছেন যে রহনপুর, তিনি বলছেন যে মারানজি বামুনদের ঘটনাটা আমি পাঠিয়েছিলাম। আমার প্রশ্নটা বামুনের মানে সাইজ, আচ্ছা বামুন সাইজ কেন, মানে আর তারা এই ধরনের কেন, এটা কি জানা আছে যে এই সাইজটা বিশেষ করে হয় কেন, এটা কি জানা আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মানে এই যে এই দেবতাদের সাইজ কার কি হবে কোনোভাবেই এটা আমরা বলতে পারি না। জিন কেন লম্বা হবে আমরা তো এটা বলতে পারবো না, না। বাট আমরা এই কারণে গুড্র মানে ছোট আর কি, এবং মানে এটা খুব ছোট, খুবই ছোট, আর দেখা যায় এদেরকে। আচ্ছা, এরকম কখনো হয় যে তারা হয়তো খেপে গিয়ে বা তারা হয়তো মানে নিজেরা কোনো সময় গৃহকর্তাদের বিপক্ষে গেছে বা গৃহকর্তার ক্ষতি করেছে, এরকম সম্ভাবনা বা এরকম ভয়ের ব্যাপার থাকে নাকি? এরকম ভয়ের ব্যাপার থাকে, এটাও থাকে যে যদি আপনি ঠিক মতো তাদেরকে ধরেন মেনটেন করতেছেন না। যেমন আমার নিজের দাদার ক্ষেত্রে যেটা হয়েছে যে উনি মানে যখন পরপর অনেকগুলো ছেলে মেয়ে মারা গেল, ঠিক আছে, অনেক ছেলে মেয়ে মারার পরে আমার বাবা যেটা বললেন যে একবার আমার দাদা এরকম মানা করে উনি মানে হাটে চলে গেছিলেন বা কোনো একটা কাজে, তো তারপরে উনি মানে দেখলেন যে উনি অনুমতি ছাড়াই তার একটা সন্তানকে ওইভাবে করা হয়েছে। তো এটা নিয়ে আর কি বাবা বললেন যে অ্যাকচুয়ালি ক্ষতি বলতে অন্য কোনো ক্ষতি ওরা করে না, কিন্তু দেখা যায় যে আপনার পরিবারের সদস্যদের উপর ক্ষতিটা করে, অবশ্যই করে। ওকে, সো পরিবারের এরকম ক্ষতি হয়, তার মানে এই ঘটনাটা সত্যি। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে মানে আমরা যে ভূত প্রেত বা মানে অলৌকিক শক্তি যাই বলি না কেন, আমরা এক একজন এক কথা বলি, তো অনেকে আছে যে অনেকে মানে আমরা কাউকে বিশ্বাস বা অবিশ্বাস কোনো কিছু করতে বলছি না, মানে আপনার কাছে পার্সোনালি কি মনে হয় এই যে অলৌকিক কোন জগৎ আছে কি নাই, এটা কি মনে হয়? অলৌকিক জগৎ আছে, এটা আমি 100% বিশ্বাস করি। প্লাস আরেকটা বিশ্বাস করি, সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক, যেটা আমাদের কমিউনিটির ভিতরে আছে। আমি হয়তো আপনাকে ফোনে বলেছিলাম যে ডাইনি বিদ্যা, যেটা এখন ব্ল্যাক ম্যাজিক শোনার পর লেগেছে। ওকে, এবং তিনি হচ্ছেন আমি একজন মেরিন ইঞ্জিনিয়ার। ওকে, এবং তিনি বলছেন যে আমার প্রফেশনের জন্যই আমাকে শিপে থাকতে হয়। আমি আমার ভাই দ্বারা রেকর্ডেড আগের পর্বগুলো আছে, কিছু পর্ব তিনি শুনেছেন যেটা বলছেন, এবং তিনি বলছেন তার ভীষণ ভয় লেগেছে। তো ঘটনা ঘটে 2006 সালের মে মাসে। আমরা তখন ইন্ডিয়ান ওশানে একেবারে মাঝে ছিলাম। সো আমি তখন ইঞ্জিন ক্যাডেট হিসেবে জয়েন করি শিপের শিপের কন্ডিশন থাকার পরও ওই দিন অনেক গরম লাগছিল। আচ্ছা, এয়ার কন্ডিশন ছিল শিপের মধ্যে, তারপর অনেক গরম লাগছিল, তাই সে রাতে পোর্ট হলে ডোর খুলে জানালা খুলে লাইট অন করে ঘুমিয়ে থাকি। রুমের দরজাটাও ওপেন করে রাখি যেন বাতাস জানালা দিয়ে ঢুকে দরজা দিয়ে বের হয়। ঘুম হঠাৎ ভেঙে যায়, চোখ খুলে দেখি রুমে লাইট অফ, অ্যান্ড কে যেন আমার গলা খুব জোরে চেপে ধরে আছে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। বাইরে চাঁদের আলো ছিল, খুব বাতাসও আসছিল রুমে। আমি সব দেখছি, বাট হাত পা কিছুই নাড়াতে পারছি না। হঠাৎ করে মনে পড়ল যে আয়াতুল কুরসি সূরাটা পড়া যেতে পারে, এবং অনেক কষ্টে মুখে যেই উচ্চারণ করা শুরু করেছি, সাথে সাথে সব ঠিক হয়ে গেল, গলা সরে গেল, গলা থেকে হাতটা মনে হয় কেউ যেন সরিয়ে ফেললো, এবং দেখা গেল যে ছিটকিয়ে আমার গলা ছেড়ে দিয়ে যেন সোফাতে গিয়ে বসে। কিছুটা তিনি দেখতে পান যেটা তার গলার উপরে বা বুকের উপরে তখন চেপেছিল, সেটা গিয়ে ছিটকে সোফার উপরে গিয়ে বসে, এবং আমি সাথে সাথে সমস্ত শক্তি ফিরে পাই। লাইট অন করে দেখি রুমে কেউ নেই। তার এতক্ষণ মনে হচ্ছিল যে একটা মানুষ তার বুকের উপরে বসে তার গলা চেপে ধরেছিল, কিন্তু যে মুহূর্তে তিনি মানে আয়াতুল কুরসি সূরাটা পড়া শুরু করলেন, সেই মুহূর্তে দেখলেন যে ছিটকে গিয়ে সেই অলৌকিক কিছুটা
সোফায় গিয়ে বসলো এবং লাইট, আর তিনি আবার শরীরের শক্তি পাওয়া মাত্র যখন লাইট অন করলেন তখন দেখলেন যে ঘরে কোনো কিছুই নেই, বাট দরজাটা ভিতর থেকে লক করা ছিল। সাথে সাথে আমি রুম থেকে বের হয়ে আরেকজনের সাথে রুম শেয়ার করি, ওই রাতে ঘুমিয়ে পড়ি। পরদিন শিপের একজন ক্রু আমাকে বলে যে 1 বছর আগে যখন এই জায়গায় ছিল তখন একজন ইন্ডিয়ান ইঞ্জিন ক্যাডেট একই রুমে এই ঘরে গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করেছিল, এবং তারপর থেকে এখানে এরকম প্যারানরমাল অনেক ঘটনা ঘটে। সো আমরা জানি না, মানে যে কোথায় কি ঘটবে আমরা বলতে পারি না। আমরা মাঝে মাঝে অনেক কিছু এক্সপিরিয়েন্স করি, অনেক কিছু ওভারলুক করি, আমরা আসলে জানি না যে কি ঘটে, এবং আসলে অনেক কিছু আমরা জানতেও চাই না কোথায়। যদি অনেক কিছু জানি তাহলে হয়তো মানে কি বলবো যে যাই হোক, তিনি যে গল্পের শেষে বলছেন, যাই হোক তার লাশটি 1 উইক শিপের ফ্রিজে ছিল। যখন পোর্ট খালাস করা হয় তখন তার লাশটিও আর কি নামিয়ে ফেলা হয়, এবং সেটার জন্য হয়তো এরকম প্যারানরমাল একটা ঘটনা ঘটেছিল। যাই হোক, সো আমরা আবারও কথায় ফিরে যাব এবং আমাদের সাথে যারা গেস্ট রয়েছেন তাদের কাছে ফিরে যাব। আমরা একটু আগে একটা ঘটনা শুনছিলাম, আরেকটা ঘটনা শুনবো আপনার কাছে। আপনার নামটা আরেকবার বলবেন, যেহেতু চেহারা দেখা যায় না, বারবার নাম বলতে হয়। মিনহাজ। সো মিনহাজ, আপনার সেকেন্ড যে ঘটনাটা আছে সেটা একটু বলুন। হ্যাঁ, এই ঘটনাটা ঢাকা দোহার নবাবগঞ্জে। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড রন, আমরা দুজনে রনের নানা বাড়িতে গেছিলাম। তো আমরা সবসময়, এটা প্রথম দিককার ঘটনা, আমরা সবসময় আর কি নানা বাড়িতে গেলে বলি যে দাদা বাড়িতে যে এরকম করছি, এই ভূত এক্সপিরিয়েন্স করছি। দাদা বাড়িতে গেলে বলি যে নানা বাড়িতে এরকম অবস্থা। এই ঘটনার পর মানে আমরা কোনোদিন এসব মানে কাউকে বলি নাই আর। তো প্রথমে আমরা মানে ওখানে যাওয়ার পরে মোবাইলের নেটওয়ার্ক পাও খুব টাফ, ওখানে কোনো কার্ডের দোকান টোকান নাই, বাজার মোটামুটি দূরে, বেশি দূরে না। আমরা বাজারে গেছি বিকালের দিকে, আমি রনি। তো আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করছি, তারপরে কার্ড টার্ড কিনছি, মোবাইলে যা যা লাগে। আমরা বুঝতে পারি নাই যে, আমরা তো ভাবছি যে রাত 8টা আমাদের কাছে কিছুই না, কিন্তু আমরা যখন বাজার থেকে ফিরছি তখন চারিদিকে গ্রাম পুরা, ওখানে ঢাকায় মনে করেন রাত 1টা এরকম অবস্থা হয়ে গেছে। আচ্ছা, আসার সময় তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চল আমরা যাই। আমরা আসতেছি, তার রাস্তা দিয়ে আসলে অনেক দূর, বেশি অনেক বড় একটা মাঠ, ওই পুরো মাঠটা ঘুরে আসতে হবে রাস্তা দিয়ে আসলে। তো আমরা বলছি যে আচ্ছা ঠিক আছে, আমরা মাঠের মাঝখান থেকে ক্রস করে যাই শর্টকাট নিয়ে। ঠিক আছে, আমরা নামছি মাঠের মাঝখান থেকে, আমরা যাইছি। রন একটু সামনে, একটু পিছনে। আচ্ছা, তো রন একটু পরে রন থেমে গেছে, আমি ওর পাশে যে থামছি। রন আমাকে বলছে যে শুনলি? আমি বললাম যে হ্যাঁ আমি শুনলাম, কি ব্যাপার? পরে আমরা একটু তাকাইলাম, রন আগে তাকাইছে, বলতেছে যে একটা মহিলা গাছের নিচে বসে কাঁদতেছে। আমি রনকে বললাম যে ব্যাপারটা তো খারাপ অবশ্যই, এখন দৌড় দিস না। আচ্ছা, দৌড় দিতে কেন নিষেধ করলেন? না, আমার কাছে মনে হয়েছে যে যদি খারাপ কিছু হয় হয়তো বা এখন আমাদেরকে টের পায় নাই, মানে আমাদের উপস্থিতি সে টের পায় নাই, দৌড় দিলে টের পাওয়া যাবে। আর আমরা বাড়িটা মোটামুটি তখন অনেক দূরে, আমরা পৌঁছানোর আগেই ধরে ফেলবে আমাদেরকে, কারণ যেহেতু অন্যরকম প্যারানরমাল কিছু হয় তো আমাদেরকে ধরে ফেলবে। তো এই জন্য তো রন আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে। আমরা দাঁড়াইছি, নড়াচড়াও করতেছি না, যে কোনোভাবে যেন ওর দৃষ্টিতে না পড়ি। আচ্ছা, সামনে একটা একটু দূরে, বেশি দূরে না, একটা এর মতো ছিল। রন বলতেছে আচ্ছা ঠিক আছে, ওইখানে দৌড় দিয়ে ঢুকে যাই, এরপর আগে ঢুকে যাবো। আমরা দুজন তাড়াতাড়ি করে ঢুকে গেছি। আর আমাদের তো অবস্থা এমনি ভয় মুখ দেখে বোঝা যাইতেছে আমরা কতটা ভয় পেয়েছি। এটাই প্রথম আমাদের জীবনে। তো ওই মহিলাটা আমাদেরকে দেখেই বুঝতে পারছে যে আমরা এরকম কিছু একটা দেখেই ঘরে ঢুকছি। তো মহিলাটা আমাদের বলতেছে যে কি ব্যাপার, এরকম কিছু দেখছো নাকি? আমি বললাম যে হ্যাঁ। প্রথমে সে আপনারা দেখেছেন কিনা এই ঘটনাটা সে জানতে চাচ্ছে। হ্যাঁ, মহিলাটা বুঝতে পারছে যে আমরা এরকম কিছু হয়তো দেখে আসছি। বলতেছে কি ব্যাপার, এরকম কিছু দেখছো নাকি? তো আমরা বললাম যে হ্যাঁ। বলে যে এটা তোমরা এখান থেকে আসছো কেন, তোমরা কি জানো না? এটা তো গ্রামের সবাই জানে। তো আমরা বলছি না খালাম্মা, আমরা তো ব্যাপারটা জানি না, আমরা তো ঢাকা থেকে আসছি, আমরা অমুক বাড়িতে থাকি, অমুক বাড়িতে আসছি আমরা। ব্যাপারটা আসলে মানে গ্রামের লোক কম বেশি সবাই জানে, দেখছে যে এরকম একটা মহিলা এরকম গাছের নিচে বসে বসে কাঁদে বা এরকম। আমার আর মানে আমার জানতেও ইচ্ছা করেনি যেটা কেন এরকম মহিলা এরকম বসে থাকে বা কিছু। আমি জিজ্ঞেস করছি যে কি ব্যাপার খালাম্মা, এরকম কেন?
মহিলাটা বলতেছে যে এর যে একটা বাচ্চা আছে, ছোট, এর হাজবেন্ড নেই, ছোট বাচ্চা একটা, সে পানিতে পড়ে মারা গেছে। বাচ্চাটা পানিতে পড়ে মারা যাওয়ার পরে তো মহিলা নিজে মহিলা কষ্টে মারা গেছে আর কি। মারা যাওয়ার পরে ওই যে গাছটার নিচে তোমরা মহিলাটাকে দেখছো বসে থাকতে, ওই গাছের নিচে ওই মহিলার বাচ্চাটাকে কবর দেওয়া হয়েছে। মহিলাটার কবর অন্য জায়গায়, এখানে না, কিন্তু মহিলাটা এখানে প্রায় বাচ্চার কবরের উপরে গাছের নিচে বসে থাকতে দেখা যায়। আচ্ছা, অনেকেই গ্রামের লোকজন দেখতে পারে, এজন্য ওখান থেকেও আসে না। আর কোনদিন মহিলারা বলছে যে কোনদিন কারো ক্ষতি করছে এরকম কেউ শুনে নাই। হ্যাঁ, আর মহিলারা আমাদের একটা নিজের অপিনিয়ন জানিয়েছে যে আমার মনে হয় যে ক্ষতিকারক করবে না, কারণ ওই বাচ্চাটা কেউ মায়ের ফেলায় নেই, এমনি পানিতে পড়ে মারা গেছে, তো কারো দোষ নেই এখানে যে সে মানুষের ক্ষতি করবে। সে নিজেই ওখানে শোকে, সে নিজেই ওখানে বলতে পারতেছে না, এই জন্য ওখানে বসে আর কি সে কাঁদে। ওকে, আমরা আবারও কিছু SMS এর চলে যাই এবং আমাদেরকে SMS করেছেন আঞ্জানা এবং আদ্রিতা, দুজন SMS করেছেন এবং তিনি বলছেন যে আচ্ছা ভূত FM শুনে, তিনি বলছেন যে ভূত FM শুনে অনেক ভয় লাগছে। থ্যাংক ইউ সো মাচ। জামিল লিখেছেন সিলেট থেকে, এলিজাবেথ তাকে বলেছেন যে অনেক ভালো লেগেছে তার ঘটনা, বুঝতেই পারছি তার SMS-টি পড়ে। গাজী লিখেছেন যে আচ্ছা ভাইয়া আপনার SMS-টা পড়েন না কেন, যে পড়ে ফেললাম SMS। আমাদেরকে এছাড়াও মিজান রানা লিখেছেন যে তারা অনেক এনজয় করছেন। থ্যাংক ইউ সো মাচ। মৌটুসি লিখেছেন যে আমি আমাদের বাসার কথা বলছি, আমার বাবা রাত 4টায় তাদের একজন মারা গেছে অ্যান্ড আমাদের বাড়িতে কোনো ছেলে ছিল না। আই থিঙ্ক যে আমাদের বাসায় ব্ল্যাক ম্যাজিক আছে। ওকে, সো আপনি একটা কাজ করতে পারেন, আপনার ঘটনাটা বড় করে লিখে আপনি ইমেল করতে পারেন bhootfm@radio40.fm। আর যারা এই মুহূর্তে জয়েন করলেন তাদেরকে বলবো আমাদের SMS করার নিয়মটা হচ্ছে শাউট লিখে SHOUT শাউট লিখুন, তারপরে স্পেস দিয়ে আপনার নামটি লিখুন এবং স্পেস দিয়ে আপনার মেসেজ লিখুন, তারপরে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আচ্ছা, মাসুম শ্যামলী থেকে লিখেছেন আমাদেরকে যে তাদের সাথে একটা ভূত থাকে। ওকে, এটা খুবই ভালো একটা ব্যাপার। অপু আমাকে SMS করেছেন এবং অপু SMS করেছেন মহাখালী থেকে, মহাখাল এখান থেকে SMS করেছেন। আচ্ছা, সজল বরিশাল থেকে SMS করেছেন। অভি আমাদের চট্টগ্রাম থেকে SMS করেছেন। শিশির থ্যাঙ্কস জানিয়েছেন, তারা ভূত FM শুনতে পাচ্ছেন এই জন্য। রথিন রাজশাহী থেকে SMS করেছেন আমাদেরকে, জানতে চাইছেন সুমন শাকিব ভাইরা কই। ওকে, আর মোস্ট ওয়ান্টেড ভূত তিনি আমাদের SMS করে বলেছেন যে ভূত স্ট্রিম কি আসবে, আজকে আসার কথা, দেখা যাক কি হয়। টুম্পা খুলনা থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে SSC এক্সাম দিচ্ছেন তারা, এক্সামের আগে ভূত FM শোনাটা ঠিক হবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। SSC এক্সামের মাঝখানে বা যাদের এক্সাম রয়েছে তাদের একটু অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, এছাড়া আমাদেরকে শশী সুষমা SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন ইয়াসার, আমাদের SMS করেছেন রুহি, আমাদেরকে SMS করেছেন অনিক ভূতের বাপ, SMS করেছেন আমাদেরকে অহনা ধানমন্ডি থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন রহমান, আচ্ছা স্যাম রহনপুর থেকে। ওকে, সো যারা এখন SMS পাঠাননি বা পাঠাতে চাচ্ছেন তাদেরকে বলবো যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নামটি লিখে স্পেস দিয়ে আপনার মেসেজটি লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা আবারও এলিজাবেথ আপনার কাছে চলে যাব। আপনার নিজের, এমনিতে আপনি বললেন যে অনেক ঘটনা বললেন, সেই ঘটনাগুলো আরো নিজের ঘটনা বলতে বলতে হয়তো আরো কিছু ঘটনা মনে আসবে, মাথায় আসবে, তখন আপনার নিশ্চয়ই শেয়ার করবেন। তো এমনিতে নিজে কোনোদিন কোনো কিছু এক্সপিরিয়েন্স করেছেন এরকম কোনো কিছু? হ্যাঁ, আমি কয়েকবারই এক্সপিরিয়েন্স করেছি। তার মধ্যে একটা এক্সপিরিয়েন্স আছে যেটা আমি খুব স্পষ্টভাবে এখনো খুব ফিল করি। আর যেহেতু এটা আমি কয়েক বছর আগের ঘটনা, তো আমার খুব পরিষ্কার ভাবে মনে আছে। আচ্ছা, তো সেই সময় আমি ইউনিভার্সিটিতে পড়তাম, আর এটা ইন্ডিয়ার একটা ইউনিভার্সিটি ছিল, আর আমি থাকতাম একটা মেসে। আচ্ছা, এবং আমার এই মেসটা ছিল একটা বড় একটা পাড়ার, একদম কর্নারের একটা বাসা। এবং বাসাটা ছিল টোটালি একটা দোতলা বাসা, কিন্তু বাসাটা অনেকটা দেখলে মনে হবে একদম কর্নারে, একটু বিরাট এক আম গাছের নিচে ছোট্ট একটা দোতলা। এবং কেউ বাড়িওয়ালা থাকতেন না, অনেকটা নিচতলাটা পুরা ধুলা টুলা, একদম পুরা অ্যাবান্ডন্ড আর কি।
তো সেই রকম একটা বিল্ডিং এর দোতলা ছিল। হঠাৎ করে এরকম কোনদিন মাথায় আসে, চিন্তা হয়নি যে এরকম কেন? না, অ্যাকচুয়ালি আমি জানতাম যে ওনারা মানে আরো ভিতরে শহরের দিকে, মেন শহরের দিকে তারা ফ্ল্যাট কিনে ওইদিকে, যেহেতু ছেলের অফিস ছিল ওইদিকে, তো ওই বাসাটা সেই জন্য মেয়েদের কাছে ওনারা মেস দিয়েছিলেন। আপনার সারা বিশ্বে এটা সবাই জানেন যে এটা আছে। যেমন আমরা দোয়া করি, এটা কি, এটা পাওয়ার পাই, এটা কিভাবে পাই? তো ডেফিনেটলি লুসিফার ইজ দেয়ার, ডেভিল ইজ দেয়ার, তাহলে তারও তো নিশ্চয়ই একটা ব্যাপার আছে। তো এই দিক থেকে আমি জানি যে এটা আছে, এবং আমরা সাঁওতালরা বিশেষভাবে আমরা এটা আমাদের সংস্কৃতির ভিতরেই আছে। তো আমরা এটা অস্বীকার করতে পারি না, এবং এটা আমাদের আমরা মানে এক্সপেরিয়েন্স করি ডে টু ডে লাইফে অনেক সময়। সো যে ধর্মাবলম্বী হই না কেন, যেহেতু এটা আমাদের একটা কালচারের ভিতরে আছে, আমরা এটা বিশ্বাস করি। অলরাইট, আমরা তো এখন মানে সবকিছু যদি আমাদেরকে এখন শুনিয়ে দেন উনি, তাহলে বুঝতেই পারছেন লিজ যদি আমাদেরকে সবকিছু শুনিয়ে দেন, তাহলে আপনারা হয়তো অনেকে মানে অফ করে ফেলতে পারেন। সুতরাং লিজকে এখনই যেতে দিচ্ছি না, তার আগে আমরা আরেকজনের সাথে পড়ে হবো, আবার ফিরে আসবো লিজের কাছে। তার আগে আমরা আরেকজন গেস্ট রয়েছেন, তার কাছে একটু পরিচিত হবো। কি নাম আপনার? হ্যালো লিসনার্স, আমি মিনহাজ। আপনি কোথা থেকে এসেছেন একটু বলেন, আপনার ঠিকানাটা বলুন। কাফরুলে থাকি আমি। কাফরুলে থাকেন, ওকে। সো আপনার কিছু ঘটনা আছে আমরা জানি, যে ঘটনাটা আপনি যে ঘটনা বলেছিলেন, আমাকে দুটো ঘটনা বলেছিলেন, কোনটা দিয়ে শুরু করতে চান? আমি আমাদের গ্রামেরটা দিয়ে শুরু করছি। আমি মানে আমাদের গ্রামটার একটা পুকুর আছে, যে পুকুরটা কি মহিলাদের জন্য, এটা বাড়ির পিছনকার দিকে, এখানে ছেলেরা যেতে পারে না, মহিলারা আর কি গোসল করে, কাপড় চোপড় ধোয় এরকম। তো ওখানে আর আমার একবার আমি আর আমার একটা চাচা ওখানে গেছি মাছ ধরার জন্য। তো ওখানে লুকায় মাছ ধরতে হয়, সবাই মাছ ধরতে পারে না, বছরে একদিন মাছ ধরে গ্রামবাসী ভাগাভাগি করে নেয়। আচ্ছা, তো ওখানে মানে যদি দেখে ফেলে মাছ ধরতে সিঙ্গেল কাউকে সমস্যা হবে। আমরা রাত্রে, অনেক রাত্রে আজানের আগে, ভোরের আগে গেছি ওখানে মাছ ধরতে। আমার যে চাচা উনি কাদার ভিতরে মানে ডুবে মাছ ধরতেছে, হাতে হাতে মাছ ধরতেছে, আর আমি পাশে দাঁড়ায় আছি। তো এই সময় আমার চাচার একটা চাচা, একটু দূর সম্পর্কে, আপন না, তো উনি ওখানে কিছু কবরস্থান আছে, সে কবরের দিকে যাইতেছে। আচ্ছা, যাইতেছে তো আমার চাচা অনেকে ডাক দিচ্ছে, আমার নাম হচ্ছে ইউসুফ। ইউসুফ কাকা বলে ডাক দিচ্ছে। ডাক দেওয়ার পরে আমার মনে পড়ছে যে ইউসুফ কাকা তো মারা গেছে অনেকদিন আগে, কিন্তু উনি ব্যাপারটা বুঝতেই পারেনি, কারণ সামনে একদম চোখের সাথে ওনারা খেয়ালই নেই ব্যাপারটা। তো ডাক দেওয়ার পর কিছুক্ষণ পরে ডাক দিছে, কিন্তু কোনো ওখান থেকে কোনো রিপ্লাই নাই, হাঁটতেছে। এরপরে হঠাৎ করে আজান দিছে, পরে ব্যাপারটা মিলাই গেছে। আর তার আগেই কাকার মনে পড়ছে আমার যে কিন্তু মারা গেছে 2 বছর আগেই। আর তো ব্যাপারটা জানার পরে উনি পানির ভিতরে মানে নিজের শরীর পুরো ডুবে ফেলেছে, যাতে কোনো সমস্যা না হতে পারে। কিন্তু সমস্যা হয় নাই কোনো। আপনি বলেন। এরপরে আমাকে নিয়ে তাড়াতাড়ি করে গ্রামে মানে বাসায় চলে আসছে, আমাদের বাড়িতে নিয়ে চলে আসছে। আমি তো গেছি ওখান থেকে যেন আমার সমস্যা না হয়, এই কারণে আর কি আমাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসছে। ওকে, সুতরাং যে মানুষটিকে দেখেছিল সেই মানুষটি আসলে কোনো অস্তিত্ব তখন ছিল না, অনেক আগে মারা গেছেন, এবং দেখার কিছুক্ষণ পরে তার সেটা মনে হয়ে যাচ্ছে আপনাকে কেন বললাম, উনি তো মারা গেছেন। ওকে, আমরা একটা ব্রেক নিব, তবে তার আগে বলি যে ফারহা খুলনা থেকে আমাদের এসএমএস করে বলেছেন যে আজকে তুমি খুব ফুর্তিতে আছো মনে হচ্ছে। হ্যাঁ, আজকে আমি খুবই ফুর্তিতে আছি, এবং আমার মনে হচ্ছে যে আজকে বিশেষ করে আমরা আজকে আপনাদেরকে একদম ডিফারেন্ট কিছু, এটা হচ্ছে যে মানে আপনাদেরকে ডিফারেন্ট কোনো ধরনের ঘটনা শোনাতে পারছি। এটা লিজের কারণে সম্ভব হয়েছে, এবং অনেক কষ্ট করে এসেছেন, তাকে এই জন্য আরো একবার ধন্যবাদ জানাবো। আজিজ লিখেছেন, এবং তিনি লিখেছেন যে সিলেট থেকে তিনি এইচএসসি এক্সাম দিবেন, এবং তিনি আমাদের কাছে এসএমএস পাঠিয়েছেন। এছাড়া আমাদেরকে এসএমএস পাঠিয়েছেন, দেখতে পাচ্ছি চিটাগাং থেকে পিয়াস অ্যাঞ্জেল এসএমএস পাঠিয়েছেন, রাজশাহী থেকে আলী দেওয়ার রহনপুর থেকে লিখেছেন, এবং রহনপুর চাঁপাইনবাবগঞ্জ থেকে, এবং তিনি বেশ মজা পাচ্ছেন এরকমই জানিয়েছেন। এবং আমি দেখছি যে আসলে আজকে রহনপুরের ঘটনা যেহেতু বলা হচ্ছে, প্রত্যেকে প্রচুর এসএমএস পাওয়া যাচ্ছে, এবং রহনপুরে যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো এর আগে আমরা শুনেছি, এবং ঘটনাগুলো খুবই ইন্টারেস্টিং, এবং এসএমএস এবং ঘটনা নিয়ে আবারও ফিরে আসবো। সো স্টে টিউন, কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরে, মাঝখানে ছোট্ট করে একটা গান শুনে আসবো।
দ্যাটস রাইট, শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, সাথে আছি রাসেল, চলছে ভূত এফএম। আর ভূত এফএম এ আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আপনাদের এসএমএস পাচ্ছি অনেক এবং এসএমএস এর জন্য ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি। আর সেই সাথে এসএমএস তো পড়বই, তবে তার আগে ছোট্ট করে আরো একটা ইমেল পড়ে ফেললে মনে হয় ভালো হয়। তো একটা ইমেল পড়ে ফেলি। আচ্ছা, আমাকে লিখেছেন তিনি লিখেছেন যে আচ্ছা, আমি অনেকবার প্যারানরমাল অ্যাক্টিভিটি এক্সপেরিয়েন্স করেছি, বাট ততটা ভয় লাগেনি যতটা ভূত এফএম